200 স্ট্রাইক রেটে 42 বলে 84 রানের ইনিংস খেলার পর যখন পাকিস্তানের ব্যাটিং শেষ হলো তখন ফখর জামানকে ডাকা হয়েছিল। এটা আপনি বলতে পারেন পোস্ট ইনিংস ব্রিফ কিংবা পোস্ট ইনিংসের একটা ছোটোখাটো একটা প্রেজেন্টেশন হয়। প্রথমে যে দল ব্যাট করে সেই দল থেকে যদি কেউ অসম্ভব রকমের ভালো পারফরমেন্স করে কিংবা তাদের বোলাররাও যদি কেউ ভালো করে তাদেরকে ডাকা হয়। তো ফখর জামানকে ডাকা হয়েছে, আর সাহেবজাদা ফারহানকে হয়তো তারা ম্যান অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ডটি দিবে যদি পাকিস্তান ম্যাচটা জিতে, এবং যদি তারা সেমিতে কোয়ালিফাই করে সেই ক্ষেত্রে হয়তো তিনি ম্যান অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ডটি অনায়াসে পেয়ে যাবেন। বাট ফখর জামানের কয়েকটা কথা আমার খুব চমৎকার লেগেছে। তিনি বলেছেন যে তিনি আগের দিন থেকেই ট্রেনিংয়ের সময় জানতেন যে তিনি আসলে এই ম্যাচটা খেলবেন, এবং তিনি বলেছিলেন যে হোয়াট এভার দ্য পজিশন ইজ, যে পজিশনে হোক তারা আমাকে যেখানে ফিট মনে করবে তিনি আসলে সেখানেই খেলতে রাজি আছেন। সো এটা দেখার পরে আমার ইনস্ট্যান্টলি তামিম ইকবালের কথা মনে পড়ে গেল যে আমি জীবনেও ওপেনিং ছাড়া অন্য কোনো পজিশনে ব্যাটিং করিনি, তো আমি আসলে অন্য পজিশনে খেললে আমার গুণা হবে। তো তামিম ইকবালের কথাবার্তা অনেকটা এরকমই ছিল। সো এরা আসলে সেলফিশ প্লেয়ার, ঠিক আছে, আর ফখর জামানরা সেলফলেস প্লেয়ার, জাস্ট লাইক বিরাট কোহলি, ঠিক আছে, বা রোহিত শর্মা। এরা সেলফলেস প্লেয়ার। রোহিত শর্মা 2023 সালের ওয়ানডে বিশ্বকাপে নিজের হাফ সেঞ্চুরির তোয়াক্কাই করতেন না। তিনি সবসময় গুরুত্ব দিতেন দলকে কিভাবে একটা ফ্লাইং স্টার্ট এনে দিতে হয়, কিভাবে প্রথম 10 ওভারের প্রপার ইউটিলাইজেশনটা করা যায়। সেটা ওয়ানডে ফর্মেট ভিন্ন ফর্মেট ছিল, কিন্তু প্ল্যানটা কিন্তু সেম ছিল যে আমার সেঞ্চুরির দরকার নেই, আমি 95 রানেই আউট হবো, বাট আমাকে মেকশোর করতে হবে যদি আমি 3-4টা ডট খেলে ফেলি, আমি দরকার হলে 91 থেকে একটা 4 মেরে দেন আমি দরকার হলে আউট হয়ে যাবো, কোনো সমস্যা নেই। বাট আমাদের তামিম ইকবালরা এমন কাইন্ড অফ প্লেয়ার ছিলেন যে ধরেন 90 রান করেছেন, বাকি 10 রান করতে তিনি 20 বল খেলবেন, ঠিক আছে, দেন সেঞ্চুরি করার পরে 2টা 4 মারবেন, তারপরে একটা 6 মারতে যে আউট হবেন। সো তামিম ইকবালের ক্যারিয়ারের সামারিটা অনেকটা এরকম, কিংবা মাহমুদুল্লাহ রিয়াদের সামারি যদি করি অনেকটা এরকমই হয়, ঠিক আছে। এক্ষেত্রে বাংলাদেশের সাকিব কিংবা মুশফিকরা একটু ভিন্ন রকম ছিলেন, যদিও মুশফিকুর রহিমের অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরিটাও অনেক বেশি প্রশ্নবিদ্ধ 2019 সালের ওয়ানডে বিশ্বকাপে, ঠিক আছে। সো ফখর জামানের এই ইনিংসটাকে নিয়ে আমরা ছোটোখাটো একটা অ্যানালাইসিস করবো, সেটা এই ভিডিওতে দিলে রিচ পাবে কিনা জানি না, ডিফারেন্ট একটা ভিডিও করবো, বাট এখানেও বলে রাখি তিনি 42 বলে 84 এক্স্যাক্ট 200 স্ট্রাইক রেট, 71.44% মতো তার পার্সেন্টেজ রানটাই তিনি আসলে বাউন্ডারি থেকে করেছেন। 4 নং 36, 9টা 4 মেরেছেন, 4-6 24, 30 40 50 60 রান, ঠিক আছে। সো 84 রানের মধ্যে 60 রান যখন তিনি করেছেন বাউন্ডারি থেকে, ডট খেলেছেন ইফ আই এম নট রং মাত্র 10টা। সো এটাই আসলে বুঝিয়ে দেয় কতটা ভালো ক্যালিবারের প্লেয়ার তিনি, এবং কতটা চমৎকার একটা টি-20 নক খেলেছেন, যেটা কিনা বাবর আজমের সারা জীবনের স্বপ্ন, এই ধরনের একটা নক বিগ স্টেজে খেলা। এনিওয়েজ, সাইম আইয়ুবকে বসানোটা খুব চমৎকার হয়েছে, এটা কাজে লেগেছে তাদের ফখর জামানের চমৎকার নকটা। আর কেন কাজে লেগেছে দেখতেই পাচ্ছেন, ফখর জামান এবং সাহেবজাদা ফারহান ছাড়া বাকিরা সবাই আসছে আর গিয়েছে। তাদের বাকি ব্যাটারদের সমস্যাটাই এটা আসলে। উপরে ধরেন 110 রানের একটা পার্টনারশিপ যদিও হয়, পরে দেখবেন যে 140 রানে তারা অল আউট, যেটা এশিয়া কাপ ফাইনালে হয়েছিল ভারতের বিপক্ষে। এনিওয়েজ, আজকের ম্যাচে ভারতকে পাকিস্তান আসলেই নির্ধারিত তাদের যে ব্যারিয়ারটা রয়েছে 65 রানের ব্যবধানে জিততে হবে। সো এক্স্যাক্টলি ভাই 65 রানের ব্যবধানেই জিততে হবে, ঠিক আছে, বা তারও কমে জিতলে আরও ভালো, তার বেশিতে জিতলে আরও ভালো, সম্ভবত মানে লেস এর মধ্যে তাদেরকে বেঁধে ফেলতে হবে শ্রীলঙ্কানদেরকে, ঠিক আছে। সো এটা একটা আপেক্ষিক বিষয় ভাই। এখন আপনি তর্ক করবেন এটা ভাই এটা, আরে ভাই এটা তো আপেক্ষিক রে ভাই। 129 রানের কম যদি তারা করতো তাহলে একটা নির্দিষ্ট উইকেটের ব্যবধানে জিততে হতো। আবার ধরেন এনিথিং অ্যাবভ 130, তখন আবার এটা আপনার ইকুয়েশন চেঞ্জ হবে। সো এই ইকুয়েশন আপনি কোথাও একটা দেখেছেন, সেটা এসে বলবেন, তাহলে সেটা আসলে মিলবে না, ঠিক আছে। এটা একটা আপেক্ষিক বিষয়, এটা ম্যাচের সিচুয়েশন অনুযায়ী ভ্যারি করে। থ্যাংকস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম।